100 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হওয়া উচিত। এবার পাঠা বলি হবে না পাঠি বলি হবে না পাঠি মানত হয়ে গেছে, সেগুলো তো দেখুন ভবানীপুরের জনতা ঠিক করবে যে ভবানীপুরের মানুষ কি মানত করেছে। এবার 294টা কেন্দ্রে উনি যদি প্রার্থী হন তাহলে 294টা কেন্দ্রে বিধায়কদের দায়ও হচ্ছে ওনার হয়ে দাঁড়ায়। এবার 294টা কেন্দ্রে বিধায়কের যদি দায় ওনার হয় তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য কেলেঙ্কারির দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে সারদা কেলেঙ্কারিতে মদন মিত্র ধরা পড়েছিল, মদন মিত্র এবারও প্রার্থী হয়েছে, মদন মিত্রের দায় ওনার। এরকমই যত জায়গায় চোরচিরিংবাজরা প্রার্থী হয়েছে, সে শিক্ষা দুর্নীতি থেকে এখন রতিন ঘোষকে ডাকা হয়েছে দেখেছি, বর্তমান উনি খাদ্যমন্ত্রী বিদায়ী সরকারের, এবং দমকল মন্ত্রীকেও ডাকা হয়েছে সুজিত বসু। দমকল মন্ত্রী সম্পর্কে আমরা যেটা জানি, আমরা তখন খুব ছোট ছিলাম, ওনার এই নাগের বাজারেই যেখান থেকে আপনারা এলেন, ওই নাগের বাজারে ওনার এগরোলের দোকান ছিল। সেই এগরোলের ফুটপাথের দোকান থেকে আজকে তার বড় বড় শপিং কমপ্লেক্স আছে, বড় বড় ওনার দেখলাম হোটেল টোটেল হয়েছে, ওনার কনস্ট্রাকশনের ব্যবসা হয়েছে। তো পশ্চিমবঙ্গে একমাত্র উনিই এগরোলওয়ালা যিনি ধীরুভাই আম্বানির মতন খুব এত বড় ব্যবসায়ী হতে পেরেছেন। কিন্তু ধীরুভাই আম্বানি তো সৎভাবে করেছিলেন, সেইবারও তিনি বলেছিলেন যে ইভিএম হ্যাক হবে, অমুক হবে, অমুক হবে। তারপরে আমরা দেখলাম যে আসলে ইভিএম কে হ্যাক করে। প্রেস ক্লাবে যে প্রেস কনফারেন্সটা করা হয়েছিল সেটা ভুয়ো। ওখানে যাদেরকে সেনা সাজানো হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখুন, তারা আদৌ সেনা নয়। ভোট যতই কাছে আসছে ততই বেড়ে চলেছে শাসক থেকে বিরোধী তরজা। একদিকে বাক বিতণ্ডা অর্থাৎ বাক যুদ্ধে নেমেছেন শাসক বিরোধী দুই পক্ষের শীর্ষ নেতৃত্ব, আর একদিকে দেখতে পাচ্ছি বেড়েছে প্রচারের ঝাঁজ। কিন্তু এরই মাঝখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলায় একের পর এক মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। সেদিক থেকে পিছিয়ে নেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। শটান সেই মন্তব্য ঘিরে তার পাল্টা মন্তব্য, সরগরম রাজ্য রাজনীতি। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক পঙ্কজ বিশ্বাস। অনেক অনেক স্বাগত দাদা আপনাকে। একদম সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রসঙ্গ দিয়েই যাওয়া যাক। তিনি সরাসরি বলেছেন যে বাংলায় গুন্ডারাজ আর চলবে না, 4 মের পর থেকে সমস্ত গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করতে হবে। কিভাবে দেখছেন এই মন্তব্যকে? এটাই তো দরকার। আমরা তো সরকারের কাছে এটাই আশা করি যে আমরা নিশ্চিন্তে থাকবো, গুন্ডারা উল্টো ঝুলবে। কিন্তু মুশকিল হয়েছে কি, মামাটি মানুষের আমলে গুন্ডারাই নেতা হয়ে গেছে। আমরা এই অঞ্চলে যাদেরকে গুন্ডা হিসেবে বাম আমলে দেখেছি, পরবর্তীকালে দেখেছি তারা প্রমোটার হয়েছে প্রথমে, এবং প্রমোটার হওয়ার পরে তারা দেখলাম যে এক একটা ওয়ার্ডের টিকিট নিয়ে তারা দাঁড়িয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই আমরা চাই সেই ব্যবস্থার পরিবর্তন হোক, এবং প্রধানমন্ত্রীও বলেছেন সবকা সাথ তো হয়েইছে এতদিন, আগামী দিনেও হবে, কিন্তু সবকা হিসাবও হবে। তো আমরা এটাই দেখতে চাই, এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথা রাখবেন বলেই আমরা মনে করি। 6 তারিখ সরকার হচ্ছে, নতুন সরকার, অমিত শাহজি এসে কলকাতায় বসে বলে গেছেন। তো সেই 6 তারিখে যে সরকারটা হবে, যিনি মুখ্যমন্ত্রী হবেন, এবং যোগীজিও কালকে এসেছেন, আমরা দেখলাম সেখানে বুলডোজার নিয়ে র্যালি হয়েছে। তো বুলডোজার রাস্তার কাজে লাগে, বাড়ি ভাঙার কাজে লাগে, অনেক কাজে লাগে, আবার কবর খোঁড়ারও কাজে লাগে। তো আমরা চাই সেই বুলডোজার অ্যাকশন হোক পশ্চিমবঙ্গে, তবে সাধারণ মানুষের উপর নয়। আমরা কখনোই বলবো না যে কোন বিরোধী রাজনীতির উপরে হোক। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, দিদিমণির আমলে কি বুলডোজার ব্যবহার হয়নি? 2021 নির্বাচনের পরে আমরা দেখেছি দক্ষিণ 24 পরগনায় শওকত মোল্লার নির্দেশে একেবারে দক্ষিণ 24 পরগনায় হিন্দুদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়ি দেওয়া হয়েছিল। তো এ রাজ্যেও বুলডোজার অ্যাকশন হয়েছে, কিন্তু আমরা সেই বুলডোজার অ্যাকশন চাই না যে বিরোধীদের বাড়ি ভেঙে দেওয়া হবে। তৃণমূল সরকার থেকে চলে যাবে, কিন্তু চলে গেলে তারা যখন বিরোধী হবে, আমরা চাই না যে তৃণমূলের যারা নিরীহ আছে তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হোক। হ্যাঁ, এটা হতে পারে যে তৃণমূলের যদি কোনো অবৈধ বাড়ি হয়ে থাকে, যেমন আমরা দেখেছিলাম কামারহাটির দিকে একজনের অবৈধ বাড়ি ছিল, সেটাকে ভাঙার নির্দেশ হয়েছিল, সেটা হলে আমাদের অসুবিধা নেই, কিন্তু কোনো নিরীহ মানুষের বাড়ি যাতে না ভাঙা হয়। কিন্তু যারা অন্যায় করেছে, অবিচার করেছে, যারা পুকুরের জমি বুঝিয়ে বাড়ি করেছে, যারা অবৈধভাবে কারো বাড়ি দখল করে নিয়েছে, অনেক নিরীহ মানুষের জমি দখল করেছে তৃণমূলের হাঙররা, জমি মাফিয়ারা, সেই সব বুলডোজার অ্যাকশন হোক। অমিত শাহজি যেটা বলেছেন উল্টো ঝুলিয়ে দেওয়া হোক, এবং নিয়মে যদি উল্টো ঝোলানোর বিষয় লেখা থাকে তাহলে যেভাবে অমিত শাহজি বলেছেন সেভাবেই হবে। দাদা, আমি একটু ক্যাপশন উল্লেখ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার ডিইওতে সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট ঘিরে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে। সেটা কি লেখা হয়েছে একটুখানি তুলে ধরি। হিন্দি গানের লিঙ্ক, হাম প্যার করনে वाले दुनिया से ना डरने वाले, यार जलने वाले
ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বলায়েঙ্গে, হ্যাঁ এমনই কিছু আর কি লেখা হয়েছে। এবং একদম 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 এবং একই সঙ্গে অপরাধীদের কটাক্ষ করে সতর্ক করা হয়েছে, সকল মা বোন ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি, যদি কিছু লোক এতে জ্বলতে পারে গুন্ডা অপরাধীরা সাবধান, নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নাল বোরোলিন মজুদ রাখুন, না হলে উত্তাপ এতটাই বাড়বে যে আপনারাই পুড়ে যাবেন। এই যে সরাসরি এক কথায় হুঙ্কার দেওয়া হলো, কিভাবে দেখছেন? যখন রাজ্যের প্রশাসন কাজ করে না তখন নির্বাচন কমিশনকে দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে এবং তুলে নেওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন কমিশনের কাজই তো হচ্ছে সঠিকভাবে ভোটটা করা, এবং অপরাধীদের কাজ হচ্ছে ভোটটা যাতে সঠিকভাবে না হয় সেই চেষ্টা তারা করবে, অতীতে করেছে, এখনও করবে। তো পুলিশ যখন ঠিকভাবে কাজ করছে না তখন যদি ডিও যদি ঠিকভাবে কাজ করার কথা বলেন, যদি কোনো উগ্র কথাও বলেন, আমি এটাকে স্বাগত জানাই। তার কারণ আমরা সাধারণ মানুষ ভোটটা ঠিকভাবে দিতে চাই এ রাজ্যে, যেটা আমরা দেখতে পাই না। 12টার সময় ভোট দিতে গেলে বলা হয় আপনার ভোটটা হয়ে গেছে। আমার কালি অন্যের আঙুলে চলে যায়। আমার মৃত ঠাকুমা এসে এখনও ভোট দিয়ে যান, ব্রাত্যবাবুর মৃত পিতামাতা ভোট দিয়ে যান। শুধু এখানে কিন্তু শাসক বিরোধী বিচার নেই। এখন যিনি বিজেপির রাজ্য সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য, তারও পিতামাতা এসে ভোট দিয়ে যান। তো মৃত পিতামাতারা যাতে ভোটটা না দেন, ওরা চলে গেছেন, ওরা শান্তিতে থাকুন, আমরা চাই। তাদের আত্মার তো আমরা শান্তি কামনা করি আমরা হিন্দুরা। তো তাদের যেন মর্তলোকে আবার না আসতে হয়, তারা শান্তিতে থাকুন, আমরা এটাই চাই। ভোট দেওয়ার জন্য পুনর্জন্ম যদি হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। তো আমরা চাই যে এই ধুরন্ধর 2 এর গান যদি সত্যি দুষ্কৃতীদের মনে প্রভাব ফেলে তাহলে এটা ওয়েলকাম। এটা দিয়ে তো কাউকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে বলা হচ্ছে না, আর বলা হলেও কোনো অসুবিধা নয়। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে কারা ভোট চুরি করে আমরা সকলেই জানি। তাদের প্রতি যদি এই বার্তা থাকে, এবং এই বার্তা শুধু বার্তায় যেন শেষ না হয়ে যায়। নির্বাচন কমিশন কি সেই ধুরন্ধর হতে পারবে? যদি ধুরন্ধর হতে পারে তাহলে আমাদের যারা সাধারণ মানুষ আমরা সেই ধুরন্ধরকে সত্যি দেখতে চাই, যে নির্বাচন কমিশন যেন ধুরন্ধর হয়ে এই যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের, ছাপ্পা, রিগিং, এমনকি যখন মেশিনটা চলে যায় স্ট্রং রুমে সেখানেও অনেক পুলিশ আছে। আরশাদ পাপ্পুকে আমরা যেমন দেখেছি গুন্ডা হিসেবে, আর পাশে আমরা একজন কি নাম আছে, চৌধুরী আসলাম। তো চৌধুরী আসলামের মতন দুর্বৃত্ত পুলিশ পাকিস্তানে নেই, পশ্চিমবঙ্গেও আছে, এবং সেরকম ব্যক্তিরা রাজ্যসভাতেও যাচ্ছেন কয়েকজন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উত্তরপ্রদেশ হতে দেব না, আর উত্তরপ্রদেশের লোকজনকে তিনি রাজ্যসভায় পাচ্ছেন, যে টিকিটটা কোনো বাঙালির পাওয়া উচিত ছিল। বাংলা বাঙালির কথা যিনি বলেন, যিনি মসিহা নিজেকে মনে করেন, জয় বাংলা যার স্লোগান, ধার করা প্রতিবেশী রাষ্ট্র থেকে, বাংলাদেশ থেকে। তো আমরা চাই এইসব ব্যবস্থা বন্ধ হোক। বাঙালি হিসেবে ভালোভাবে ভোট দিতে চাই, এবং আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি, উনি যেন কাজের কাজটা করেন। এবং একই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা উক্তি, সিউড়িতে উনি সরাসরি বলেছেন যে এই প্রত্যেকটি আসন, সেখানে 294টি আসনে আমিই প্রার্থী। যেরকম মোদিজি বলেন যে প্রত্যেকটা জায়গায় আমিই প্রার্থী, আমিই মুখ, তাহলে উনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিন, আর বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে লড়ুন, উনি কি করবেন সেটা উনি ঠিক করুন। তো প্রধানমন্ত্রীর প্রতি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই হেন হুঙ্কার, বা তাকে আর কি উনি সরাসরি কটাক্ষ করে বললেন যে এরকম ব্যাপার, তো এটাকে, এই কটাক্ষটাকে কিভাবে দেখেন? এক্ষেত্রে আমি দুটো জিনিস বলতে চাই। প্রথমে সাম্প্রতিক বিষয়টা, যেটা উনি বললেন যে প্রধানমন্ত্রী এখানে এসে বিধায়ক হিসেবে লড়ুন এবং মুখ্যমন্ত্রী হন। উনি যখন বলেন 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, তাহলে উনি ছেড়ে দিন, উনি বিধায়ক হিসেবে লড়ুন। একটা জায়গা থেকে না, 294 জায়গা থেকে উনি লড়ুন। যদি বলেন 294টা জায়গায় আমি প্রার্থী, পশ্চিমবঙ্গের মানুষ তো একাধিক জায়গায় লড়তে পারে। তো একাধিক জায়গায় যদি লড়তে পারে তাহলে 294 জায়গায় উনি লড়ুন, কাউকে দাঁড় করানোর দরকার নেই। তিনি তো মুখ্যমন্ত্রী একটা জায়গায়, তিনি একটা জায়গা থেকে এবারও দাঁড়িয়েছেন। 294টা জায়গা তো উনি নন, তিনি কেন এই মিথ্যা প্রলাপ ছড়াচ্ছেন? তিনি জানেন যে ওনার দলের লোকেরা অযোগ্য, চোর, চিটিংবাজ, জোচ্চোর, লোকের পয়সা মেরে খেয়েছে, দলের টিকিট নিয়েছে সেটাও পয়সা দিয়ে নিয়েছে, পয়সা ছাড়া এরা কিছু চেনে না। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একই মিথ্যা কথা আউড়ে যান। আরেকটা কথা আমি বলি, 294টা কেন্দ্রে উনি যদি প্রার্থী হন তাহলে 294টা কেন্দ্রে বিধায়কদের দায়ও হচ্ছে ওনার হয়ে দাঁড়ায়। এবার 294টা কেন্দ্রে বিধায়কের যদি দায় ওনার হয়, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য কেলেঙ্কারির দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে সারদা কেলেঙ্কারিতে মদন মিত্র ধরা পড়েছিল, মদন মিত্র এবারও প্রার্থী হয়েছে, মদন মিত্রের দায় ওনার। এরকমই যত জায়গায় চোর চিটিংবাজরা প্রার্থী হয়েছে, সে শিক্ষা দুর্নীতি থেকে, এখন নতুন ঘোষকে ডাকা হয়েছে দেখেছি, বর্তমান উনি খাদ্যমন্ত্রী।
বিদায়ী সরকারের, এবং দমকল মন্ত্রী কেউ ডাকা হয়েছে সুজিত বসু। দমকল মন্ত্রী সম্পর্কে আমরা যেটা জানি, আমরা তখন খুব ছোট ছিলাম, ওনার এই নাগের বাজারে যেখান থেকে আপনারা এলেন, ওই নাগের বাজারে ওনার এগরোলের দোকান ছিল। সেই এগরোলের ফুটপাথের দোকান থেকে আজকে তার বড় বড় শপিং কমপ্লেক্স আছে, বড় বড় ওনার দেখলাম হোটেল টোটেল হয়েছে, ওনার কনস্ট্রাকশনের ব্যবসা হয়েছে। তো পশ্চিমবঙ্গে একমাত্র উনিই এগরোলওয়ালা যিনি ধীরুভাই আম্বানির মতন খুব এত বড় ব্যবসায়ী হতে পেরেছেন। কিন্তু ধীরুভাই আম্বানি তো সৎভাবে করেছিলেন, এনারা কিভাবে পয়সা করেন সেটা তো আমরা জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এই সুজিত বসুর দায় মমতা বন্দ্যোপাধ্যায়, রতিন ঘোষের দায় মমতা বন্দ্যোপাধ্যায়, যত পশ্চিমবঙ্গে 294টা কেন্দ্রে এই চোর চিটিংবাজ প্রার্থী আছে প্রত্যেকের দায় ওনাকে নিতে হবে, এবং সকলের যে ওই জেলের মেয়াদটা ওটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক। যদি 2 বছর 2 বছর করে এক একজনের জেল হয়, তাহলে যদি 50 জন হয় 100 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হওয়া উচিত। একই সঙ্গে তাঁরই স্নেহধন্য অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য, তিনি তো আবার মহানায়ক পুরস্কারও পেয়েছেন, নচিকেতা। তার একটা গান মনে পড়লো, শুধু বিষ দাও অমৃত চাই না। তো সেই গানের সূত্র ধরেই আর কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এরা বিষবৃক্ষ, এদের মাথায় শুধুমাত্র বিষ ঢালা আর কিছু নয়। তো সরাসরি এইভাবে আক্রমণ কিভাবে দেখছেন? নচিকেতা তো নেতারা চোর এটাও বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে রেখে সামনে উনি এই গানটা গেয়েছেন। উনি এই বুকের পাটা দেখিয়েছেন, আমার এর জন্য ওনাকে মাঝে মধ্যে ভালো লাগে। নচিকেতা মানে তো বারুদ, নচিকেতা মানে আগুন। যদিও ওই বারুদে এখন তৃণমূল নামক যে জলটা পড়ে গিয়ে বারুদ আর কাজ করছে না, তো তারপরেও বলবো যে ঠিক আছে, অসুবিধার কিছু নেই, নচিকেতার গানটা উনি বলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যে বলছেন সেই উদ্দেশ্যটা অসৎ। তিনি বারংবার হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, কিছুদিন আগেও বলেছেন ওদের ধর্ম অমুক। ওদের ধর্ম মানে ধর্ম তো কেউ, উনি যে কথা বলছেন সেরকম তো কোনো ধর্ম নেই। ধর্ম মানে যদি রিলিজিয়ান হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তাহলে উনি কাদেরকে বলছেন? উনি সবসময় একটি গোষ্ঠীকে সবসময় তোয়াজ করে চলেন, তাদের বিরুদ্ধে কিছু বলেন না। আপনি দেখবেন যে হিন্দুদের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলভাল বকেন, কখনোই মুসলিমদের মঞ্চে গিয়ে উনি কোনো রকম ভুল কথা বলেন না, তখন তিনি খুব সতর্ক থাকেন। তিনি ইচ্ছা করে এই কাজগুলো করেন। এখন দেখছি কয়েকদিন ধরে তিনি বলছেন বাঙালিকে মাছ খেতে দেবে না বিজেপি। আমি তো বিজেপির অনেক প্রোগ্রামে, আপনিও গেছেন, আমরাও গেছি, বিজেপির তো একটাও নেতা আমি পশ্চিমবঙ্গের নেতা নিরামিষ আসি খুঁজে পাইনি। আমার তো যখন প্রথম আমি বিজেপি বিটে খবর করা শুরু করি আর কি, 2014, 15, 16 সালের কথা বলছি, যখন আমি পলিটিক্যাল বিটে তৃণমূল কংগ্রেসের বিট থেকে সরে এসে যখন বিজেপির বিটে যখন এলাম, যখন আমি একটি সংবাদপত্রে কাজ করতাম, তখন আমারও এরকম ধারণা ছিল বিজেপি মানে নিরামিষ খায়, বিজেপি মানে একদম ধোয়া তুলসী পাতা, বিজেপি কোনো অপরাধ করতেই পারে না। তো এসে দেখলাম যে আমি তো সত্যি বলছি যে আমি নিরামিষাশী নেতা খুঁজে পাইনি এখনও। আপনি দিলীপ ঘোষ মাছ মাংস খেতে খুব ভালোবাসেন, আমাদের সুকান্তবাবু তিনিও মাছ মাংস খান, খুব ভালোবাসেন, বিশেষ বিশেষ মাছ তিনি খুব পছন্দ করেন। যদি শুভেন্দু অধিকারীর কথা বলি, শুভেন্দু অধিকারীর তো কথাই বলার কিছু নেই, উনি তো মাছ মাংস খানই। উনি দেখলাম যে কিছুদিন আগে বললেন বিজেপি যদি আসে তাহলে মাংস খেতে দেবে না। উনি আসলে মুসলমানদের বোঝাতে চাইছেন যে বিজেপি আসলে গোমাংস খেতে দেবে না। বিজেপির গোমাংস খাওয়ার ক্ষেত্রে আপত্তি আছে, এটা সত্যি, কারণ হিন্দু ধর্মে গোমাতাকে একটা সেন্টিমেন্ট আমাদের কাছে। প্রকাশ্যে ওইভাবে ঝুলিয়ে এত বড় প্রাণীটাকে কাটা, যদি আপনি মানবিক দিক থেকেও বলেন, ওটা খুব বাজে লাগে। আপনার ছাগল কাটতেও আমরা তো দেখতে কষ্ট হয় আমাদের যাদের হয় না, যারা পশুপ্রেমী নন, তাদের ব্যাপারটা আলাদা। আসলে উনি এইসব বলে মুসলমানদের বোঝাতে চাইছেন যে বিজেপি আসলে তোমাদের গোমাংস খেতে দেবে না, বা বিজেপি আসলে প্রকাশ্যে যেভাবে বেআইনিভাবে হত্যা করা হয় সেটা বন্ধ করবে, তো গরু পাচারগুলো বন্ধ হবে। আসল উদ্দেশ্যটা হচ্ছে এইটা, এই বিষ ঢালো ধর্ম অমুক তমুক। ওনার আসল ভোট ব্যাংক হচ্ছে মুসলমান। উনি জানেন যে আমার 30% ভোট কোনোভাবে পেতেই হবে। কয়েকদিন আগে দেখলাম আমরা একটা ভিডিও, যেটা দেখলাম সেই ভিডিওর ক্ষেত্রেও আমার মনে হয়েছে যে ওটা তৃণমূল কংগ্রেস ওনাকে দিয়ে বানিয়েছে। 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা সস্তা নাকি? 5-7 কোটি টাকা দিলে এক একটা বিধায়ক বিক্রি হয়ে যায়, 1000 কোটি টাকা দিতে লাগে না। বরং আমার মনে হয় 10-20 কোটি টাকা হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে ওই ভিডিওটা বানিয়েছে, যাতে ওনার মুসলমান ভোট ব্যাংকটা একদম ঠিকঠাক থাকে। তিনি বলছেন যে বিজেপির কাছ থেকে ভুলেও টাকা পয়সা নেবেন না, তারা অ্যাকাউন্টে কালো টাকা দিয়ে দেবে, তারপরে ইডি সিবিআই লেলিয়ে দেবে। তারপরে যে উনি বললেন জোড়া ফুলকে ভোট দেবেন না, যেটা উনি পরে বললেন যে আমি ভুল বলে ফেলেছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কথাটা শুনুন, জোড়া ফুলকে ভোট দেবেন না, জোড়া ফুলকে ভোট দিলে আপনাদের ভবিষ্যৎ আরও খারাপ হবে। ভোটটা অবশ্যই দেবেন, ঠিকঠাক জায়গায় দেবেন। এমন জায়গায় আপনারা ভোটটা দিন যেখানে ভোটটা দিলে আপনার মেয়ের
বাঙালিদের ইজ্জতটা সুরক্ষিত থাকবে। এমন জায়গায় ভোটটা দিন যেখানে আপনার বাংলার বেকাররা চাকরি পাবে, শুধুমাত্র ভাতা। এমন জায়গায় ভোট দিন যেখানে মানুষ ভাতাজীবী হবে না, কর্মসংস্থান হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলভাল বকেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি বলুন তো, পশ্চিমবঙ্গের মিম শিল্প না খুব খারাপ অবস্থায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে মিম শিল্পটাকে একটু উজ্জীবিত করতে হবে। তিনি খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের ডিরেক্টর। আমাদের যখনই কোনো কন্টেন্টের অভাব হয়, আমাদের হাতড়াতে হয়, আমরা দেখি ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুষিয়ে দেন। আসলে উনি আমাদের কন্টেন্টের লক্ষ্মী। উনি যতদিন আছেন কন্টেন্ট ক্রিয়েটরদের ভালো হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের আপামর জনগণের ভালো হবে না। উনি যেভাবে মিথ্যা কথা বলে একটা হেডলাইন ম্যানেজ করেন, আসলে ওনার পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ম্যানেজ করার কথা, সেটা উনি করতে পারছেন না। না কর্মসংস্থান দিতে পেরেছেন, না মহিলাদের সুরক্ষা দিতে পেরেছেন, না এখানে শিল্প কলকারখানা এসেছে, কিছুই হয়নি, নিরাপত্তাও হয়নি কালনা থেকে। তো চোরেদের উৎপাতও কম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন এ রাজ্যে চোর চিটিংবাজ থাকবে। উনি মিথ্যা কথা বলে যাবেন, কন্টেন্ট ক্রিয়েটরদের লাভ হবে, জনগণের কোনো লাভ হবে না। আপনি এই বিষয়ে বলছিলেন যে ভাতা, তো ভাতার প্রসঙ্গে উনি বলেছেন যে 500 টাকা দিয়ে লক্ষ্মী ভাণ্ডার শুরু করেছিলাম, এখন আমি কত টাকা দিচ্ছি। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে আমার কাছে ভিডিও আছে, আমি প্রমাণ করে দিতে পারি, বিহারে 3000 টাকা দেবে বলেছিল, মধ্যপ্রদেশে 3000 টাকা দেবে বলেছিল, কিন্তু 1000 টাকাও দেয়নি। এদের কোনো কথা বিশ্বাস করবেন না। না না, একদমই তিনি মিথ্যে কথা বলছেন পুরোপুরি। বিহারে 3000 টাকার কথা বলা হয়নি, বিহারে 10,000 টাকার কথা বলা হয়েছিল, এবং সেই টাকা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের ভাষণগুলোতে বলেছেন যে একবার 10,000 টাকা দিয়েছে, তারপর দেয়নি। অর্থাৎ বিজেপি যে 10,000 টাকা ইলেকশনের আগে দিয়েছিল সেটা তিনি স্বীকার করেছেন। তারপরে বিহার যদি বলেন, তারপরে ওখানে লাখপতি দিদির যে বিষয়টা হয়েছিল, সেটা হচ্ছে বিহারে অন্যান্য প্রকল্প যা বিজেপি তাদের ম্যানিফেস্টোতে, এক একটা রাজ্যে এক একটা প্রয়োজন থাকে, সামাজিক প্রয়োজন হতে পারে বা অর্থনৈতিক প্রয়োজন হতে পারে। তো বিভিন্ন রাজ্যের প্রয়োজনে সে রাজ্যের মতো করে রাজ্য সরকারগুলি তা যারা তৈরি করেছে, ভোটের আগে তারা সেরকম প্রতিশ্রুতি দিয়েছে। এই রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা বাড়ানোর কথা বলছেন, যদি বেশি টাকাই নিতে হয় তাহলে বিজেপির কাছ থেকে 3,000 টাকা নিক জনগণ। বিজেপি তো বলছে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দেবে, লাখপতি দিদি আসবে, আয়ুষ্মান ভারত হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যা যা দিচ্ছেন তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাবল বলে তো ডাবল কিছু দিতে পারেননি। ওই 1,500 টাকা করে তিনি যে দেন, আবার রাস্তায় মোটরসাইকেল বেরোলে সেখান থেকে একবারেই ফাইন 500 টাকা নিয়ে নেন। নতুন গাড়ি আমার 1.5 মাস হয়েছে, এখনই 4-5টা ফাইন আমি কখনোই ক্রস করি না। তারপরেও দেখেছি নো পার্কিংয়ের ফাইন এসেছে, এরপর দেখব সিট বেল্টের ফাইন চলে আসবে। এগুলো আপনি প্রমাণ করতে পারবেন না। এক হাতে উনি যেমন টাকা দিচ্ছেন, অন্যভাবে ফাইন দিয়ে মানুষের কাছ থেকে তিনি লুটেও নিচ্ছেন। এবং এখন প্রত্যেকটা পুলিশকে, এক একজন পুলিশকে 50টা 60টা কেসের টার্গেট দিয়ে দেওয়া হয়েছে। বেচারার টার্গেট যদি পূরণ না করতে পারে কি করবে? রাস্তায় দাঁড়ানো গাড়িকে নাম্বার লিখে নিয়ে টুকে নিয়ে তাকে পাঠিয়ে দেবে, তারও তো চাকরি বাঁচাতে হবে। এ রাজ্যে ভাতা দিয়ে মানুষকে বেশি দিন বোকা বানানো যাবে না। ভাতা দিয়ে কিন্তু সংসার করা যায় না। আমি বারংবার আপনাদের চ্যানেলের আগেও বলেছি, ভাতাটা আলটিমেট সলিউশন নয়। আর যদি ভাতা নিতেই হয় তাহলে যে বেশি ভাতা দেবে তার কাছ থেকে নিন। আর একই সঙ্গে যেরকমটাই দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ইভিএম মেশিন যদি খারাপ হয় তাহলে মা বোনেরা একটু অপেক্ষা করুন, বিজেপি ইভিএম মেশিন খারাপ করে ভোট লুটের চেষ্টা করবে, তাদের এই যে এই কুমতলব সেটাকে সফল হতে দেবেন না। তো ইভিএম মেশিনের পিছনেও কি বিজেপির হাত থাকে? মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্তত তাই বলছেন। ইভিএম মেশিন যখন আমরা ভোট দিতে যাই তার আগে প্রত্যেক রাজনৈতিক দলের তত্ত্বাবধানে মক পোল করা হয়। যদি রাজনৈতিক দলগুলির মধ্যে একাধিক রাজনৈতিক দল মনে করে যে ওই ইভিএমে গণ্ডগোল আছে, তাহলে তারা দুবার করে মক পোল করতে পারে। তারপরেও যদি সমাধান না হয়, সেক্ষেত্রে ওই ইভিএম বাতিল হয়ে নতুন ইভিএম আনা হয়। এটা সাধারণ জনগণ প্রত্যেকে আমরা জানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোকা বানানোর রাজনীতি, সবসময় ভুলভাল বকার রাজনীতি তো করেন। সম্পূর্ণভাবে তিনি মিথ্যা কথা বলছেন। ইভিএম যদি খারাপ হয়, আমরা 2021-এও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন, মা বোনেরা ঝাঁটা নিয়ে প্রস্তুত থাকুন। ওনার ওই একই কথা নতুন মোড়কে প্রত্যেকবার বলেন। গতবার বলেছিলেন শুধু ঝাঁটা, এবার বলছেন ওই কি সোনার উপর কী সব ঝাঁটা টাটা তিনি বলেছেন, আমরা শুনতে পাচ্ছি। তিনি একই কথা বারবার নতুন মোড়কে বলার চেষ্টা করেন। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জয় নিয়ে তো ক্ষমতায় এলেন। তো সেইবারও তিনি বলেছিলেন যে ইভিএম হ্যাক হবে, অমুক হবে, অমুক হবে। তারপরে আমরা দেখলাম যে আসলে ইভিএম কে হ্যাক করে। আমরা দেখলাম যে 84% চার্জ, 60% চার্জ, যে ইভিএমগুলো লেখা হয়েছিল বন্ধ হয়ে গেল, স্ট্রং রুমে গেল ইভিএম।
সিল করার পরে সেই ইভিএম যখন আবার কাউন্টিংয়ের সময় খোলা হলো তাতে দেখা গেলো 90%, 94% চার। তো আমরা জানি যে কারা চুরি করে। আমরা তো লকেট চট্টোপাধ্যায়কে দেখেছি 2024-এর নির্বাচনে স্ট্রং রুম থেকে যখন পুলিশের ডিউটি চেঞ্জ হচ্ছিল সেই সময় ইভিএমকে বের করে পুলিশের জিপে রাখার চেষ্টা হচ্ছিল, লকেট চট্টোপাধ্যায়কে একদম হাতে নাতে আমরা দেখেছি এইসব কথা বলতে। আমরা বাঁকুড়া বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ তাকেও দেখেছি যখন স্ট্রং রুম থেকে পুলিশ ওই ইভিএমগুলো বার করে এদিক ওদিক করার চেষ্টা করেছিল তখন প্রতিবাদ করতে। এ রাজ্যে কীভাবে ভোট লুট করা হয় সেটা আমাদের মতন ক্ষুদ্র সাংবাদিকও জানে, আর বিজেপিও জানে, ইলেকশন কমিশনও জানে। সেই কারণে ইলেকশন কমিশন এবার প্রথম থেকেই একটা বলবো চোখ রাঙাচ্ছে তৃণমূলের উপরে, যে ভাই তোমরা যেভাবে চুরি করো আমরা এতদিন তোমাদের দেখেছি কিভাবে চুরি হয়, আমরাও শিখে গেছি। চুরি করার যদি কোনোদিন নোবেল পুরস্কার হয় তাহলে একটাই রাজনৈতিক দল এক্ষেত্রে সফল হবে, অন্যরা হয়তো নমিনেশনও পাবে না, চুরির যে ক্রাইটেরিয়াটা ঠিক হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কে চুরি করে, কিভাবে চুরি করে বাংলার সকলেই জানে, নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে না। 294টা উনিই প্রার্থী, 294টা তাহলে ধরে নিতে হবে উনিই রিগিং করান। আরও একটি প্রসঙ্গ বারে বারে উঠে আসছে দাদা, যে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী তার যে মানে কর্মক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ড সেই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এবং সাম্প্রতিক তো দেখাই গেল যে রীতিমতো সেনাকর্তাদের বসিয়েও আর কি এরকম করা হলো, প্রেস কনফারেন্স করা হলো। কিন্তু এইভাবে কি সেনাকর্তা বা সেনাকর্মীদের বসিয়ে প্রেস কনফারেন্স করা যায়? বা দীপাঞ্জন বাবুর বিরুদ্ধে যে যে অভিযোগ তোলা হচ্ছে এটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? প্রেস ক্লাবে যে প্রেস কনফারেন্সটা করা হয়েছিল সেটা ভুয়ো। ওখানে যাদেরকে সেনা সাজানো হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখুন, তারা আদৌ সেনা নয়। তারা ওই যেভাবে ভুয়ো সন্ন্যাসী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণামঞ্চে উঠিয়েছিলেন, চোরবাজার থেকে কাউকে ওই উর্দি পরিয়ে দিয়ে বসিয়ে দিলেই তারা সেনা হয়ে যায় না। আর দীপাঞ্জন বাবু যে কথা নিজেও আজকে বলেছেন যে র বা এনএসজিতে যাওয়ার আগে একটা জায়গায় তারা কাজ করে, সেখান থেকে ডেপুটেশনে আরএনএডব্লিউতে ধুরন্ধর সিনেমা দেখার পর আমাদের মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে। আরও অনেক সিলেকশন হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এমনকি পুলিশ থেকেও নেওয়া হয়, সিআইডি, সিবিআই, সব জায়গা থেকেও যারা ভালো ভালো ব্রেন আছে তাদেরকে আরএনএডব্লিউতে নেওয়া হয় গোয়েন্দা তৈরি করার জন্য। শুধুমাত্র তাই নয়, সমাজের অনেক গুন্ডা দুষ্কৃতী তারাও কিন্তু আরএনএডব্লিউতে কিছু কিছু কাজ, কিছু কিছু শর্ট টাইমের অপারেশন করে। ফলে আরএনএডব্লিউতে অনেকে যায় এবং আরএনএডব্লিউতে যারা কাজ করে তারা কেউ বলবে না যে এতদিন আরএনএডব্লিউতে আমি এই অপারেশন করেছি। দীপাঞ্জন বাবু কখনো বলেন না যে আমি এই অপারেশন করেছি, পাকিস্তানে অমুক টাইপের অপারেশন করেছি বলবেন, কিন্তু ডিটেলস দেওয়া যায় না। উনি আইটিবিপিতে ছিলেন সেটা উনি লিখেছেন, বাদবাকিটা হচ্ছে ডেপুটেশন। এবং ওইখানে অত কিছু লেখা এবং কত অপারেশন করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি চান উনি পাকিস্তানের অপারেশনগুলো বলে দেবেন তাতে পাকিস্তানের কোনো লাভ হয়ে যাবে? কারণ আমরা দেখেছি কদিন আগে পাকিস্তানের মন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন কলকাতায় আক্রমণ করব, তারপর সেই অভিষেকবাবু সেটা পড়েছেন, আমরা কেউ জানতামও না যে খোয়াজা আসিফ নামে কোনো ব্যক্তি এই ধরনের করেছেন। অভিষেকবাবু জেনেও গেলেন, পাল্টাও রিয়াকশন দিলেন। তো বরাবরই পাকিস্তানের নেতারা তো বলেছে যে আমাদের ভারতবর্ষে দুটো রাজনৈতিক দল আছে যারা আমাদের সিম্প্যাথাইজার, যাদের জন্য আমাদের খুব লাভ হয়। একটি তিনি রাহুল গান্ধী এবং কংগ্রেস দলকে বলেছেন, অপরটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে বলেছেন। ফলে এরা পাকিস্তানকে কখন কিভাবে হেল্প করা যায় সেই চিন্তাটা এরা করেন বলে অভিযোগ ওঠে এদের বিরুদ্ধে। আমারও মনে হয় দীপাঞ্জন বাবু পাকিস্তান বা যে কোনো রাষ্ট্রে গিয়ে কী কী অপারেশন করেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চান যেটা খুলে বলা হোক এবং তাতে যেন ওদের কিছু হেল্প হয়ে যায়। নুন খেলে তো গুণ গাইতেই হয়। এবারে সরাসরি ভবানীপুর প্রসঙ্গে আসি। ভবানীপুরে সাম্প্রতিককালে আমরা দেখছি যে বড় বড় করে ব্যানার পোস্টার টানা রয়েছে, যদিও আমরা জানি যে ভোট মাত্রই এই ব্যানার এবং এই ধরনের পাল্টা ব্যানার, স্লোগান, পাল্টা স্লোগান এই রীতি চলেই এসেছে। তবে এবারে যেটি টানানো হয়েছে এবং যাতে লেখা রয়েছে এবারে পাঁঠা বলি হবে এবং সরাসরি কোথাও না কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে পাঁঠার সঙ্গে তুলনা করা হয়েছে। তো বাংলাতে যতই রাজনৈতিক দ্বন্দ্ব থাকুক না কেন, এই ভাষা চয়ন বা এরকম বিষয়, এটা নিয়ে আপনি কি বলতে চান? আপনি কি এর সঙ্গে সহমত যে এরকম ভাষা চয়ন করা যায়? দেখুন, এটা খুব বাজে হয়েছে। মানে পাঠা বলি হবে বলে একজন রাজনৈতিক নেতার ছবি দেওয়া হয়েছে, তাহলে কি শুভেন্দু অধিকারীকে হত্যা করতে চাইছে ওরা? এবং পাল্টা আমি দেখলাম যে পাঁঠি বলি হবে এরকমও পোস্টার পড়েছে। আসলে ঢিল মারলে তো পাটকেল পড়বেই। এবার পাঠা বলি হবে না পাঠি বলি হবে না পাঠি মানত হয়ে গেছে, সেগুলো তো দেখুন ভবানীপুরের জনতা ঠিক করবে যে ভবানীপুরের মানুষ কি মানত করেছে। এবার পাঠা বলি হবে না পাঠি বলি হবে সেটা ভবানীপুরের মানুষ ঠিক করবে। কিন্তু একজন সাংবাদিক হিসেবে বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে বলবো যে এইভাবে এত নিচে নামার কোনো প্রয়োজন ছিল না। শুভেন্দু বাবুর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তো বিভিন্ন রাজনৈতিক অভিযোগ আনা যেতে পারতো,
তার বিরুদ্ধে রাজনৈতিক নিশ্চয়ই কোনো তাদের বিরুদ্ধে যে অপশান তাদের যে আছে সেটা কমে গেছে আমার মনে হয় পলিটিক্যালি। আর শুভেন্দুবাবুর সঙ্গে তৃণমূল কংগ্রেস পেরে উঠছে না, তাই তৃণমূল কংগ্রেস মনে করছে পাঠা বলি দেবে বা শুভেন্দুবাবুকে হত্যা করবে, এই ধরনের ইয়ে করছে। আমার মনে হয় যে ইলেকশন কমিশনের এই বিষয়টা দেখা উচিত। এই ধরনের ক্যাম্পেন বা এই ধরনের পোস্টার থাকা উচিত না যে কোনো রাজনৈতিক দল। ওই পাঠা বলি যারা লিখেছে এবং পাঠি মানত করেছে, দুটোই থাকা উচিত না বলে আমি মনে করি। এবং একদম শেষ পর্বে একটুখানি অভয়ার প্রসঙ্গে আসতেই হচ্ছে, তার কারণ যেভাবে রত্না দেবীকে কুৎসা তার বিরুদ্ধে করা হচ্ছে, সরাসরি আক্রমণ পর্যন্ত করা হচ্ছে, তো বাংলার মাটিতে দাঁড়িয়ে এই বিষয়টা কতটা অভিপ্রেত বলে মনে হয়? আজকে যারা আক্রমণ করছেন তাদের কি মিনিমাম একটা মানবিক বোধ আছে? একটা মা তার একমাত্র মেয়েকে হারিয়েছে এবং সেই হারানোটাও যেমন তেমনভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে নয়। কোনো মা ভাবতে পারবে না যে তার মেয়েকে এইভাবে পাশবিক নির্যাতন করে মারা হয়েছে, তারপরে তারা যে কাঙ্ক্ষিত বিচার চাইছিলেন সেই কাঙ্ক্ষিত বিচার তারা এখনও পাননি। তারা যে নির্দিষ্টভাবে তো অভিযোগ করছেন, সেই অভিযোগের আজ অবধি বিচার হয়নি। তারা এটা বলছেন সেই বিচার যখন হয়নি তারা বিভিন্ন অপশান চাইছেন। এখন তারা একটি রাজনৈতিক দলের আশ্রয় নিয়েছেন বা টিকিট নিয়েছেন। তার বক্তব্য হচ্ছে যে আমি বিধানসভায় গিয়ে বিধানসভায় আমার কথাটা রেজিস্টার করব যে আমার মেয়ের বিচার হয়নি। এটা তো সত্যি বিধানসভায় আইন তৈরি হয়, বিধানসভা অনেক বড় জায়গা, অনেক কিছু আদালতে হয় না, সেটা কিন্তু বিধানসভার মাধ্যমে সম্ভব। আপনার মনে হবে শাহবানুর কেসের বিষয়টা, যে শাহবানুর বিষয়টা সেই সময়কার রাজীব গান্ধী সরকার কিন্তু উল্টে দিয়েছিল। তো সরকার চাইলে অনেক কিছু উল্টে দিতে পারে আদালতের বিচার। তো তিনি ভাবছেন যে যদি বিজেপির সরকার হয় এবং আমি যদি বিধায়ক হতে পারি, আমি যদি আমার বক্তব্যটা রাখতে পারি, তাহলে অভয়ার যে বিচারটা হয়েছে বা অভয়ার যে বিচারটা তারা চাইছিলেন যেটা এখনও হয়নি, সেটা তাহলে উল্টে যাবে বা তাদের কাঙ্ক্ষিত বিচার তারা পাবেন। এখন সেটাকে সমর্থন না করে তারা যে তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, তারাও তো কখনো বাবা হবেন বা তারাও তো বাবা এখনও আছেন। তারা ভাবছেন না যে আমার সন্তানের সাথে যদি এরকম হতো কী হবে, বা আমার ভাই, আমার বোন, আমার মা, আমার মেয়ে, এদের সাথে যদি এরকম হয়, সে নিজেকে আগে সেই জায়গায় রাখুন, মানবিক মূল্যবোধ আনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কি রুকবানুর রহমান ভোটে দাঁড়াননি? তাহলে ওটাকে কি আমরা রাজনীতি বলবো? অতীতে তো আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এই ধরনের ঘটনা হতো তখন তিনি ছুটে যেতেন, তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন। এখন ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন বলে মানুষকে তিনি মানুষ বলে গণ্য করেন না। আপনার মনে থাকবে শেষ মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এই ধরনের ঘটনার পর কামদুনিতে, তাও 20-21 দিন পর আমার মনে আছে। সেই সময় মানুষ যখন জিজ্ঞেস করলো, টুম্পা, মৌসুমী, কয়ালরা যখন জিজ্ঞেস করলেন যে এতদিন লাগলো কেন ম্যাডাম, তাদেরকে তিনি মাওবাদী বলে দাগিয়ে দিয়েছিলেন। তারা মাওবাদী কী জিনিস খায় না মাথায় দেয় তারা জানতো পর্যন্ত না। তারা একেবারে সাধারণ মানুষ। টুম্পা মৌসুমীর সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানি তিনি তার একটু যদি স্বার্থে আঘাত লাগে তাহলে তিনি এই ধরনের ঘটনা ঘটান। একজন, আপনার মনে থাকবে বহু বছর আগে, আমার নাম মনে পড়ছে না, একজন সারের দাম বেড়ে গেছিল বলে একটি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিল যে ম্যাডাম সারের দাম কমবে কবে, তিনি তাকে মাওবাদী হিসেবে দাগিয়ে দিয়েছিলেন। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেনে বুঝে গেছি, এবার অনেক হয়েছে, এবার সত্যি পাল্টানো দরকার।